সুপ্রিয় দর্শক, আধুনিক প্রযুক্তি গ্রহণ করে দেশীয় পুরনো প্রযুক্তির সহায়তায় যেই খামার গড়ে উঠেছে সেই খামারের উপরে প্রথম পর্বে আমরা আপনাদেরকে প্রতিবেদন দেখিয়েছি। আজ দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা এই দ্বিতীয় পর্বে কথা বলি অ্যাডভোকেট সুজিত কুমার চক্রবর্তীর সাথে, যিনি এই খামারের উদ্যোক্তা। আচ্ছা, আমাদেরকে একটু বলেন যে এই যে খাওয়ার পিছনে এই যে আপনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যেহেতু আপনি এই গরুগুলিকে পালন করছেন, আমাদেরকে একটু যদি খাওয়ার ব্যাপারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি যেটা নর্মালি গরুকে খাওয়াই, সকালবেলা উঠে আমি গরুকে খাদায় জল দিয়ে সেখানে খোল দিই এবং লবণ দিই, তারপর সেখানে খড় ভিজাই দিই। গরু এটা খেতে থাকে। এটা তারা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খাবে। তারপর তাদেরকে আমি বিশ্রাম দিই। 11টা থেকে 3টা পর্যন্ত তারা জাবর কাটবে, ছেড়ে দিই, আমি মাঠে ছেড়ে দিই। তারা এই আমার শেডের ঘেরার ভিতরেই থাকবে, সেখানে তারা রোদ খাবে, বৃষ্টির সময় বৃষ্টিতেও ভিজবে, সব কিছু মিলে। তারপর 3টার দিকে আবার তাদেরকে আমি ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে এসে তারপর আবার খড় দিই এবং সেখানে আমি সাধারণত ভুট্টা বেশি ব্যবহার করি। ধানের দাম যখন কম থাকে তখন কিছুটা ধানের কিছু ভেঙে নিয়ে এসে ভুট্টার সঙ্গে মিক্সিং করে সেখানে দেই। তারপর ডাইলের ভুসি, আমি খেসারি ডাল, অনেক সময় রিজেক্টেড মুসুর ডাল, যে সমস্ত কম দামে অনেক মিলে পাওয়া যায়, তাদের সঙ্গে আমার একটা কমিউনিকেশন থাকে। ওখান থেকে নিয়ে এসে এই ডালের ভুসিগুলো দিয়ে আমি গরুকে খড় খাওয়াই। আর এর ফাঁকেই শীতের সময়ে এখানে ঘাসের, আমাদের দেশে শীতের কারণে ঘাস আমরা সে সময় আমাদের থাকে না, যদিও আমি কিছুটা সাইলেজ করে রাখি, সেটা পর্যাপ্ত নয়। এবং চৈত্র মাস থেকে আপনার প্রায় আশ্বিন কার্তিক মাস পর্যন্ত আমার গরু মোটামুটি আমার ক্ষেত থেকে যেখানে আমি ঘাস আবাদ করি সেখানে ঘাস নিয়ে এসে খাওয়াই। তা আমার গরু মূলত খড়, ঘাস এবং খৈল এবং ভুট্টা, কিছু ডাইলের ভুসি, এটাই হলো আমার গরুর মূল খাদ্য। এবং এটা আমি যেমন গমের ভুসি আপনার প্রতি বস্তা বর্তমানে 1700 টাকা, সেখানে কিন্তু আমি 1 মণ ভুট্টা বর্তমানে 800 টাকায় কিনতেছি। এবং ভুট্টার গুণগত মান আমার মনে হয় গমের ভুসির থেকে অনেক বেশি। তা আমার মনে হয় এভাবে যদি আমার খামারি ভাইরাও ঠিক এই প্রযুক্তি ব্যবহার করে, তাহলে তারা কিন্তু তাদের কস্টিংটা অনেকটা কমায় নিয়ে আসতে পারবে, ব্যয় কমায় নিয়ে আসতে পারবে। তাহলে ব্যয় বৃদ্ধির কারণে খামার পরিচালনা আসলে সম্ভব হয় না। আমি এইভাবেই পরিচালনা করছি। আচ্ছা, এই যে কালো জিরার আমরা কথাটা শুনছিলাম যে বাচ্চা হওয়ার পরে এই যে কালো জিরাটা কেন খাওয়ানো হয়? এখন আগে থেকেই যেমন আমার ঠাকুরমা বলতো, মা বলতো যে এই গাভীর বাছুর হয়েছে, একটু কালি জিরা খাওয়া, এটা একটা তখন জানতাম না কী কারণে। এবং এখন আমি ঠিক আপনাদের মতো ইউটিউবেও সার্চ দিয়ে আমার এক বন্ধু সেদিন বললো যে কালি জিরার মধ্যে অনেক ক্যালসিয়াম আছে। এবং আমি অপরদিকে দেখতাম আমার গাভীর কখনো বাছুর হলে যখন ডাক্তারকে ডাকি, তারা এসে বলে একটু ক্যালসিয়াম দাও, বাছুর হওয়ার ক্যালসিয়াম ঘাটতি হয়। তাকে আমি কিন্তু সেটি ইউজ করতাম। এখন আমি আবার দেখতেছি যে আমি আবার ওই ক্যালসিয়াম ডাইরেক্ট ইউজ না করে এখন আমি কালিজিরার প্রতি একটা আসক্ত হয়ে গেছি। কালিজিরা প্রয়োগ করি কোনো বাছুর হওয়ার পরেই পরপর 7 দিন 1 চামচ করে তাদেরকে আমি কালিজিরা গুঁড়া করে দিই তাদের এই খাদ্যের সঙ্গে। এবং ওই কালিজিরাটা খাওয়ানোর পর দেখি আমার গরু বেশ সুস্থ থাকে, দুধ ভালো হয়, দুধের মান ভালো হয়। এবং ওই গরুর বাছুর হওয়ার পর তাদের ইউট্রাসে যে সমস্ত ময়লা আবর্জনা থাকে সেগুলো পেচ্ছাপের সঙ্গে বের হয়ে আসে এবং গরুটা মোটামুটি সুস্থ থাকে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে কালিজিরার ভূমিকাটা একটা অত্যন্ত গরু পালনের ক্ষেত্রে গরুর জন্য একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দাদা, আমরা এখন একটু আপনার এখানে যে এই যে গরুগুলি রয়েছে, এই যে আপনি যে বললেন এটা ফ্রিজিয়ান, আচ্ছা এই ফ্রিজিয়ান গরুটা আমরা চিনব কিভাবে? এখন মূলত এ বিষয়ে আমার যেটুকু জানা আছে, আমি বিভিন্ন সাভারে কয়েকবার প্রশিক্ষণ দিয়ে এসেছি। আচ্ছা, এখন এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের ওই ঘাড়গুলো, হ্যাঁ, মানে ঘাড়ে কম থাকবে না, যেটা উঁচু জায়গা থাকবে না, হ্যাঁ, এটা একটা মানে স্লোপ জাতীয় থাকবে, সমান থাকবে, হ্যাঁ সমান টাইপের থাকবে, হ্যাঁ। এবং এদের কালারের মধ্যে ঠিক এখন দেখছেন সাদা কালো, হ্যাঁ, এটা একটা ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। সাদা কালো এদের কালারটা হয়ে থাকে অথবা কালো হয়ে থাকে। আচ্ছা, এটাই মূলত ফ্রিজিয়ানের, মানে এদের একটা ক্রিম কালার, এটাই ফ্রিজিয়ান, এটাই আমরা মোটামুটি ধরি। আর ওদের মানে গঠন দেখেই বোঝা যায় যে এটা ফ্রিজিয়ান। ওদের লেজটা কি একটু ছোট থাকবে? লেজটা ছোট সব গরু না, কিছু কিছু গরুর আবার মোটামুটি আছে, তবে ফ্রিজিয়ানের লেজ তুলনামূলকভাবে ছোট, শাহিওয়ালের লেজ বড়। আচ্ছা, এই যে গরুটা দেখছি আমরা যে সামনে, আচ্ছা এই গরুটার কয়টা দাঁত? এমনি তো তার দাঁত তো 8টাই, নরমালি 8টা দাঁত উঠে গেছে এটা। 8টা দাঁত, হ্যাঁ। আচ্ছা, এর আগে কয়বার বাচ্চা হয়েছে? এর 4বার বাচ্চা থেকে 4বার বাচ্চা। এই গরুটা কি পরিমাণ দুধ দেয়? এটা আপনার আমার নরমাল কিসেই 10 থেকে 12 লিটার দুধ আমি পাই। 10 থেকে 12 লিটার। এটাকেই কিন্তু 15 থেকে 18 বা 20 করা সম্ভব যদি আমি বর্তমান টেকনোলজি ইউজ করি। আচ্ছা, মানে বর্তমান টেকনোলজি ইউজ করে আপনি এই যে অধিক লাভবান
সেই পর্যায়ে আপনি যাননি? না, আমি সেই পর্যায়ে যাইনি। আচ্ছা, কেন যাননি আপনি? কারণ সেখানে যে আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম, মানে প্রোডাকশনের সঙ্গে মার্কেটিংয়ের যে ব্যবস্থা, হ্যাঁ। অধিক প্রোডাকশন করব কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে না, আচ্ছা, এটা একটা বিষয়। আর অপরদিকে যে বিষয়টা, আমার যেটা মনে হয় ওই প্রযুক্তিটা আপনার এটা টেকসই প্রযুক্তি নয়, এটা ক্ষণস্থায়ী। এবং যখন আমি ওই খাদ্যগুলো কস্টলি, যখন আজকে দুধ দিচ্ছে, গরু ভালো আছে, গরুকে খাওয়াচ্ছি, যখন দুধ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি খাওয়াইতে পারবো না, ওই কস্টিং আমি বিয়ার করতে পারবো না। তখন দেখা যাবে গরুর শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর আমি তো স্বাভাবিক খাদ্য খাওয়াই, এখনও খড় খাওয়াচ্ছি, ভুট্টা খাওয়াচ্ছি, ভুসি খাওয়াচ্ছি, তখনও খাওয়াবো। এখন আমার কস্টিংটা কম থাকার কারণে আমি সবসময় গরুটাকে এক ধরনের খাদ্য দিতে পারি। যে কারণেই আরেকটা বিষয় হলো যে আমার মনে হয় ওই সমস্ত হাই প্রোডাক্টিভ, মানে যখন তারা দুধের বেশি প্রোডাকশনে যায় তো তাদের শরীর থেকে বেশি ক্যালসিয়াম বের হয়ে আসে, গরুগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ে। যখনই দুধ বেশি দেবে তখনই কিন্তু গরু অসুস্থ হয়ে পড়ে। এবং আমার গরুর দুধ কম হওয়াতে আমি মনে করবো যে, আর সবচেয়ে যেটা এক কথাই বলবো যে দুধ কম নিয়ে আমি বাণিজ্যিকভাবে কম দুধ নিয়ে লাভবান, টিকে আসি, লাভবান বলবো না, টিকে আসি। বেশি দুধ নিয়ে আমি টিকে থাকতে পারি না, কারণ বেশি প্রোডাকশন আসে, বেশি সমস্যা আসে, গরুর বেশি রোগ বালাই হয়, ডাক্তার নিয়ে আসতে হয়। মানে যে কস্টিং আসে, দেখা দুধ বিক্রি করে ওই কস্টিং মেকআপ করতেই শেষ। আর এই আমি নর্মাল বা প্রাচীন প্রযুক্তির ব্যবহারের ফলে আমার গরুর অত অসুখ বিসুখ কম হয়, গরুর মোটামুটি সুস্থ থাকে। আর স্বাভাবিক যে দুধটা হয়, আরেকটা যেটা বিষয়, মানে স্বাভাবিক দুধটা এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা হচ্ছে পিওর। আর যেটা অস্বাভাবিক সেটা পিওর না, অস্বাভাবিক জোর করে নিয়ে আসা হয়, সেখানে গরুর উপরেও একটা হ্যামারিং করে। অপরদিকে আপনারা তো দেখেছেন এর মধ্যেই যে এই বেশি করে সমস্ত খাদ্য খাওয়া দুধ নিয়ে আসার ফলে দুধে সীসা সহ বিভিন্ন যে ক্ষতিকারক যে উপাদানগুলো পাওয়া যাচ্ছে মানব শরীরের জন্য, এগুলো বিভিন্ন কারণেই আমারও একটা সুপ্ত ধারণা ছিল যে ধরনের কিছু ক্ষতিকারক হবে। আর গত কয়েকদিন আগে যেটা টিভিতে এবং আপনার পেপারে পত্রিকা পেলাম, আমার চিন্তা চেতনার সঙ্গে এটা মিলে গেছে, যে কারণে আমি আর ও ধরনের প্রযুক্তি কখনো ব্যবহার করবো না। আমি প্রাচীন প্রযুক্তিতেই গরুকে নার্সিং করে আমি ভালো করার চেষ্টা করবো, এবং এতেই আমার মনে হয় টেকসই প্রযুক্তি হবে। আচ্ছা দাদা, আমাদেরকে একটু বলেন, যারা নতুন খামারি মানে উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমার যেটা বক্তব্য, উদ্যোক্তা হওয়ার আগে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। আপনি প্রথমেই কোনো খামারে গিয়ে একটা অভিজ্ঞতা নেবেন, দেখবেন, শুনবেন, হিসাব নিকাশ করবেন, এবং সেখান থেকে আপনি নিজের একটা ক্যালকুলেশন করবেন যে আপনি এভাবে খামার পরিচালনা করে লাভবান হতে পারবেন কি না। একটা গরু খামার করলে আপনি যতই শ্রমিক লেবার সেখানে নিয়োগ দেন না কেন, আপনাকে নিজেকেই সময় দিতে হবে, নিজেকে শ্রম দিতে হবে। যদি আপনি উদ্যোক্তা হয়ে নিজে শ্রম দিতে না পারেন, নিজে নিজে গরুকে দেখতে না পারেন, মানুষের উপর ভরসা করে গরু ছেড়ে দেবেন, সেই গরু আপনার কখনো টিকে থাকবে না, খামার কি হবে না। যে কারণে প্রথমেই আপনাকে যেটা কী হতে হবে, আমি গরুর খামার করব, আমি গরুর সঙ্গে আমি গরুকে পালন করব, গরুকে ভালোবাসবো, গরুকে খাওয়াবো, গরুকে গোসল করাবো, এটা কিন্তু নিজ হাতে করতে হবে। গরুর গোবর নিজে ফেলবো, তখনও কিন্তু সম্ভব হবে। এবং পাশাপাশি যে বিষয়গুলোর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, আপনি খামার তৈরি করতে গেলে দেখবেন যে আপনার ঘাস উৎপাদনের জায়গা আছে কিনা। যদি আপনার ঘাস উৎপাদনের জায়গা না থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাকশন কস্ট হাই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। যে কারণে আপনার খামার তৈরি করতে গেলে ক্যাপিটালের পাশাপাশি আপনার ল্যান্ড দরকার, এবং তারপরে ম্যান পাওয়ার দরকার। সব কিছু সমন্বয় করে, এবং এই দুধ মার্কেটিংয়ের সুব্যবস্থা আছে কিনা, এবং আপনি সেই মার্কেটিং মানে ভালোভাবে মার্কেটিং করতে পারবেন কিনা। তবে আমি যেটা বলতে চাই যে নতুন প্রজন্ম, আজকে আমাদের অনেক ছেলেপেলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিভিন্ন কোম্পানিতে ওষুধ বিক্রি করছে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে, কিন্তু আমার সেই ভাইয়েরা যদি আজকে নিজেরা দুগ্ধ উৎপাদন করে এই দুগ্ধটাই নিজেরা মার্কেটিং করতে সক্ষম হয়, তাহলে আমার মনে হয় তারা বহুগুণে লাভবান হবে, এবং তাদের আর চাকরি করতে হবে না, তারা খামার দিয়েই স্বাবলম্বী হবে। এই আমার তাদের প্রতি পরামর্শ। এবং তাদের যদি কোনো উদ্যোক্তার মানে খামার তৈরি করতে চান, তাহলে আমি তো মোবাইল নাম্বার আপনাকে দিয়েছি, বা আমার মোবাইল নাম্বারটা আবার বলছি, এই নাম্বারে আমার সঙ্গে যদি যোগাযোগ করে আমি আগ্রহ সহকারে তাদেরকে সহযোগিতা করব। এবং আমি চাই আমার মতো দেশে আরও বহু খামার গড়ে উঠুক, আমার দেশের বেকার সমস্যা দূর হোক, এবং দেশ একটা স্বাবলম্বী হয়ে গড়ে উঠুক, এবং তাদেরকে আমি সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। আচ্ছা দাদা, আপনার অভিজ্ঞতার আলোকে একটু আমাদেরকে বলেন যে প্রথম খামার করতে কি জাতের গরু, মানে কোন বয়সের গরু এটা নেওয়া সবচেয়ে জরুরি? এখানে বিভিন্ন মত আছে, এখানে বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন জন বিভিন্ন বলল। তবে আমার মতে যে বিষয়টা, প্রথমেই আপনি বেশি দামি গরু কিনবেন না, কম দামি গরু কিনবেন। কম দামি গরু কিনে বাড়িতে আপনি নিজেই বাড়িতে আপনার যেটুকু বাড়িতে ভাতের ফ্যান, তরি তরকারির খোসা, সামান্য একটু ভুসি নিয়ে এসে গরুকে নিজেই নার্সিং করা শুরু করবেন, এবং দেখবেন এই গরুটা আস্তে আস্তে ডেভেলপ করবে। আপনি একটা ভালো দামের খুব চকচকা গরু নিয়ে আসলেন,
এসে দেখলেন বাড়িতে আপনার তাকে নার্সিং করতে পারতেছেন না, তাকে ঠিকমতো তাকে তার পরিবেশ দিতে পারতেছেন না, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। গরু ডে বাই ডে গরুটা দুধ তো হবেই না, এবং আপনি একসময় সমস্যায় পড়ে দেবেন গরু নিয়ে। যে কারণে আমাদের একটা পরামর্শ, আপনার হাটে গিয়ে দেখবেন যে সমস্ত গরু মোটামুটি নার্সিংয়ের অভাবে, মানুষ ভালো করে নার্সিং করতে পারে নাই, নার্সিংয়ের অভাবে কিছুটা স্বাস্থ্যহানি হয়েছে, সেই গরুগুলো অল্প দামে কিনবেন। কারণ এই গরুগুলো আপনার অল্প দামে পাবেন। একটা ভালো গরু আপনি 1 লক্ষ টাকা দিয়ে না কিনে আপনি 25,000 টাকা দামের 4টা গরু কিনবেন। এই 4টা গরুকে, একটা গরুকে যা খাদ্য 4টা গরুর সেই খাদ্য, এবং এক সময় আসবে এই 4টা গরু আপনার গর্ভবতী হবে, 4টা গাভী, এবং একসঙ্গে আপনি 4টা বাছুর পাবেন। এবং ওই একটা গাভীর যা দুধ হতো এই 4টা গাভীর যা দুধ হবে, পাশাপাশি আপনি একই করে 4টা বাছুর পাচ্ছেন। এখানেই আপনি লাভবান হবেন। যে কারণেই আমি বলবো একবারেই কেউ যেন খামার তৈরি করতে গিয়ে একবারে বেশি ক্যাপিটাল যেন ইনভেস্ট না করে, তারা যেন অল্প অল্প করে ক্যাপিটাল ইনভেস্ট করে, অল্প অল্প করে যেন গরু কেনে, এবং ভালো গরু না কিনে, আমার যেটা বক্তব্য, আপনি ভালো মানের গরু কিনবেন না, আপনি ভালো মানের গরু তৈরি করবেন। বর্তমানে আমাদের দেশে সরকারি আমাদের সামার ডেইরি খাবার থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে উন্নত সারের সিমেন্ট সরবরাহ করা হচ্ছে, আপনারা এটাই ইউজ করবেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, ব্রাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানও, এসিআই এর মতো প্রতিষ্ঠানও, তারাও বিভিন্ন বিদেশ থেকে ভালো জাতের বুল নিয়ে এসে সে সমস্ত বুলেরও সিমেন্ট দেশে সরবরাহ করছে, এবং আস্তে আস্তে আপনার গরু থেকে এই সমস্ত ভালো সিমেন্ট থেকেই আপনি গরু তৈরি করবেন, নিজ বাড়িতে গরু তৈরি করবেন, এবং সেই গরুগুলো আপনার বাড়িতে আপনার আবহাওয়ার সঙ্গে, আপনার নার্সিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট হবে, এবং সেটা সেই খামার আপনার জন্য একটা স্থায়ী, বা আপনার এটা বলবো এটা টেকসই প্রযুক্তি হবে। খামারটা পরিচালনা করতে আপনি সক্ষম হবেন, যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য সময় আপনাকে নিতে হবে। আপনি অতি অল্প সময়ে চিন্তা করে লাভবান হবে, এ ধরনের চিন্তা না করে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, এবং যে কথা বললাম, কম দামি গরু কিনবেন, এবং কম দামি গরুকে নার্সিং করে করে আপনি ভালো গরু তৈরি করবেন, ভালো গরু সেখান থেকে প্রোডাকশন করবেন, একদিন আপনি নিজেও একটা ভালো আমার মতো খামারের মালিক হবেন। দাদা, আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ঢাকা থেকে আমাদের এই প্রত্যন্ত এলাকায় এসেছেন, এবং এই আমার খামারের যে অভিজ্ঞতা, এটা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আমার উদ্যোক্তা ভাইরা দেখতে পারবে, এবং আমি মনে করি আপনার আশা এবং আমার এই পরিশ্রম সার্থক হবে যদি আমাদের নবীন ভাইয়েরা, উদ্যোক্তারা এ ধরনের শুরু করেন, এবং আমার সঙ্গে তারা যোগাযোগ রাখেন, যদি আমার সঙ্গে পরামর্শ নেয়। আমি মনে করবো যে আমার অন্তত আমার জীবনের কিছুটা, আমার যে পরিকল্পনা সেটাও সফল হবে। আমার পরিকল্পনা শুধু নিজে খামার করব তা না, আমি যেন আরও 100 খামারি বা 1000 খামারি বা 1 লক্ষ খামারি দেশে তৈরি করে দিতে পারি, এবং যে সমস্ত খামারি প্রতিষ্ঠিত খামারি হবে, যাদের খামার কখনো লোকসান গুনতে হবে না, আমি সেই সমস্ত বিশেষ করে স্পেশালি তরুণ ভাইদেরকে আহ্বান জানাবো, তোমরা এগিয়ে আসো, আমি সহযোগিতা করব। আসো আমরা সবাই মিলে দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করি, আর বিদেশ থেকে আমরা দুধ আমদানি করব না, আমরাই বিদেশে দুধ রপ্তানি করব। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।